মাসকান্ডে শারমিনের ৩ আর ভুয়া টেস্টে রিজেন্টের মিজানুরের ১০ দিনের রিমান্ড। স্বাস্থ্য খাতের দুর্নীতি নির্মূলে চ্যালেঞ্জ নিলেন নতুন ডিজি। দেশের ৭১% ফার্মেসির লাইসেন্স নেই, দেখছে না ঔষধ প্রশাসন। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি, টাস্ক ফোর্স গঠনের দাবি। দেশে একদিনে করোনা পরীক্ষা ও শনাক্ত কমেছে, আরও ৩৮ প্রাণহানি। বিশ্বে দৈনিক মৃত্যু ও আক্রান্তের রেকর্ড, আগামী বছর টিকার আশা। টানা বর্ষণে ফুসছে নদ নদী, আগামী দুদিনে বন্যায় আরও অবনতির শঙ্কা। প্রতিদিন বহু স্থাপনা গ্রাস, প্রাণ সংকট নেই দাবি দুর্যোগ প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধু খুনি রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের ফাইল মার্কিন জাস্টিস ডিপার্টমেন্টে তলব, ফেরত পাঠাতে হতে পারে বাংলাদেশে। এবং যুক্তরাষ্ট্রে চীনা গুপ্তচর বৃত্তি, স্বীকারোক্তি সিঙ্গাপুর নাগরিকের। সম্পর্ক অবনতিতে কনস্যুলেট বন্ধের ঘোষণাকেই দায়ী করছে বেইজিং। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নকল N95 মাস্ক কাণ্ডে শারমিন জাহানকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একই সাথে রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পুলিশ বলছে রিমান্ডে এনে মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে। বিস্তারিত দেখুন মৌ খন্দকারের রিপোর্টে। শুক্রবার দিনগত রাতে শাহবাগ থেকে অপরাজিতা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শারমিন জামানকে গ্রেফতার করে ডিবি। বিএসএমএমইউর করা মামলায় বলা হয়, নিম্নমানের মাস্ক সরবরাহ করে সম্মুখ সারির কোভিড যোদ্ধাদের জীবন ঝুঁকিতে পড়তে পারত। গ্রেফতারের আগে সব অভিযোগ অস্বীকার করে ষড়যন্ত্র বলে দাবি করেন শারমিন। শনিবার দুপুরে তাকে হাজির করা হলে ৩ দিনের রিমান্ড দেন আদালত। বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় ৩ দিন রিমান্ডের প্রার্থনার প্রেক্ষিতে ৩ দিনই রিমান্ডের প্রার্থনা মঞ্জুর করেন। তারা বড় ধরনের কোনো অন্যায়কারীকে বাঁচানোর উদ্দেশ্যে এই শিক্ষিত উচ্চশিক্ষিত এই মহিলা শারমিনকে এই মামলায় জড়িত করে আজকে তাকে তিনি রিমান্ডে তাকে পাঠালো। এদিকে রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ মইনুল ইসলাম রিমান্ড আবেদন মঞ্জুর করেন। পুলিশ বলছে রিমান্ডে এনে মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হবে। রিমান্ডে আমরা জিজ্ঞাসাবাদ করে শাহেদ করিমের এই সমস্ত অপকর্মের সাথে তার সম্পৃক্ততা কতটুকু সে বিষয়টা আমরা জিজ্ঞাসাবাদের পরে আমরা আশা করি জানতে পারবো। গত ২০ জুলাই উত্তরা পশ্চিম থানা পুলিশ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ও মিজানুর রহমান সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে গোপালগঞ্জের একটি বাসা থেকে গ্রেফতার হন মিজান। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্য খাতে দুর্নীতির দায় সবার, আর দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি সততার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। দায়িত্ব গ্রহণ করার পূর্বে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। মহামারী মোকাবেলাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আরো জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। বাংলাদেশে করোনা আক্রান্ত এবং মৃত্যু হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফুটে ওঠে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার নানা চিত্র। N95 মাস্ক কেলেঙ্কারি, করোনা টেস্টের নামে টাকা হাতিয়ে নেওয়া, লাইসেন্স ছাড়া হাসপাতাল পরিচালনা করতে দেওয়া সহ স্বাস্থ্য খাতের নানা অনিয়ম প্রকাশ হয়ে পড়ে। এমন বাস্তবতায় অসংখ্য অনিয়মের অভিযোগে বিতর্কিত ডিজি আবুল কালাম আজাদ গত বুধবার পদত্যাগ করেন। তার একদিন পরই তারই স্থলাভিষিক্ত হন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। রবিবার আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার পূর্বে শনিবার সকালে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙ্গুল তুলে ধরি সেটা বোধহয় সবচেয়ে বোকামি হবে। আমরা সবাই এই দুর্নীতির অংশ। আমরা যদি ব্যক্তিগতভাবে সৎ না হই কারো পক্ষে সম্ভব না কিছু। মহামারীর সময়ে প্রধানমন্ত্রী দেওয়া এই দায়িত্ব সঠিকভাবে পালন করেই বিদায় নিতে চান বলে জানান নতুন এই মহাপরিচালক। অবশ্যই বড় চ্যালেঞ্জ হচ্ছে স্বাস্থ্যের যে ব্যবস্থা এখন আছে, যেটা এই অতিমারির ক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা ফেস করছি সেগুলোকে দূর করার চেষ্টা করা। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্বভার দিয়েছেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে সম্মান
এবং ইজ্জত নিয়ে আমার কাজটা শেষ করতে পারি এবং নির্দিষ্ট সময়ে চলে যেতে পারি। করোনা মহামারীতে সরকারের পাশে ইতিবাচকভাবে দাঁড়াতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের নতুন এই মহাপরিচালক। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়েই দেশে চলছে ওষুধ বিক্রি। শতকরা ৭১% ফার্মেসির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হলেও নজর নেই ওষুধ প্রশাসনের। ভেজাল, মানহীন ওষুধ ও সামগ্রী বিক্রির তালিকায় আছে নামি দামি মডেল ফার্মেসিগুলো। বিশ্লেষকরা বলছেন, এসব অনিয়ম দুর্নীতি রোধ করে ওষুধ শিল্পকে বাঁচাতে কার্যকর টাস্ক ফোর্সের কোনো বিকল্প নেই এখন। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। আপনি যে ফার্মেসি অর্থাৎ ঔষধের দোকান থেকে জীবন রক্ষাকারী ঔষধ কিনছেন, সেটার কি লাইসেন্স আছে? থাকলেও কি নবায়ন করা হয়েছে? এই প্রশ্ন ওঠার কারণ হলো, দেশে এ পর্যন্ত লাইসেন্স নেওয়া ফার্মেসির সংখ্যা ১,১৯,৭১৪টি। এর মধ্যে নবায়ন করা হয়েছে মাত্র ৩৪,৮৪৪টি। বাকি ৮৪,৮৭০টি লাইসেন্স নবায়ন হয়নি, যা মোট লাইসেন্সের ৭১%। ফলে এসব দোকানে ওষুধ মজুদ, প্রদর্শন ও বিক্রয় ১৯৪৬ সালের ঔষধ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সবচেয়ে ভয়াবহ তথ্য হলো, কোনো তালিকায় নেই এমন ফার্মেসি আছে প্রায় ৩ লাখ। ঔষধ মুদি দোকানে বিক্রি হওয়ার মতো কোনো জিনিস নয়। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাবেক পরিচালক বলছেন, অধিদপ্তর ও সমিতির দুর্বলতার কারণেই অনেকটা ফ্রি স্টাইলেই চলছে বহু ফার্মেসি। যদি এই সমিতি ঠিক না হয় আর যদি এখানে মনিটরিং ঠিক না হয়, তাহলে কিন্তু এই যে নকল ঔষধ, যেখানে আপনার ফুড সাপ্লিমেন্ট, এইগুলো কিন্তু বন্ধ হওয়া খুব কঠিন হবে বলে আমি মনে করছি। আইন শৃঙ্খলা বাহিনী, ঔষধ প্রশাসন, শিল্প সমিতি, ডাক্তার এবং ব্যবসায়ী সমাজ সবাইকে নিয়ে সব পক্ষকে নিয়ে টাস্ক ফোর্স করা যেতে পারে। নিয়ন্ত্রণকারী সংস্থা ঔষধ প্রশাসনের দুর্বল মনিটরিং এর পাশাপাশি আছে লোকবল সংকট। কমপক্ষে ৫টি জেলার ফার্মেসিগুলো দেখভালের জন্য মাত্র একজন ড্রাগ সুপার। অবস্থা ভয়াবহ। এই জন্যে যে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ফার্মেসি আছে, জনবল যদি না থাকে তদারকি কে করবে? আজকালকার হেলথ সেক্টরে যেটা বিজনেসের জন্য যারা করছে, এটাকে আমরা এক্সপেক্ট করি কোনো দেশে? সাম্প্রতিক সময়ে অনেক নামী ফার্মেসিতেও নকল ও অনুমোদনহীন ঔষধ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। এবারে করোনা পরিস্থিতি। দেশে একদিনে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা ও শনাক্ত কমেছে, তবে মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ২,৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে মোট আক্রান্ত হলো ২,২১,১৭৮ জন এবং মারা গেল ২,৮৭৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ এমন তথ্য জানানো হয়। আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১০,৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিকে এর আগের দিন ১২,০২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। শেষ ২৪ ঘন্টায় করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন ৯,৬১৫ জন। তবে এ পর্যন্ত মোট ১,২২,০৯০ জন মানুষ সুস্থ হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ৩৮ জন এবং এ পর্যন্ত ২,৮৭৪ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩০%। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা শনাক্তের হার ২৪.১২% এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.০৮%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫.২০%। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় ওষুধাগার সিএমএসটির সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ নেই। আজ শনিবার দুপুর ২টা৫৫ তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি গত ২৫ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এবং মাস্ক কেনাকাটা নিয়ে প্রশ্ন ওঠার পরিপ্রেক্ষিতে গত ২৩ মে মোহাম্মদ শহীদুল্লাহকে সিএমএসটি থেকে সেনা সদর দপ্তরে ফিরিয়ে নেওয়া হয়। শহীদুল্লাহ ওই সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ে লেখা এক চিঠিতে সিএমএসটি সহ গোটা স্বাস্থ্য খাতকে সিন্ডিকেট মুক্ত করার অনুরোধ জানান। এবারে বৈশ্বিক করোনা পরিস্থিতি। সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে রেকর্ড সংখ্যক হারে সংক্রমণের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একদিনে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে 2,88,000-এর বেশি মানুষ। নতুন করে মারা গেছে 6,182 জন। সারা বিশ্বে এ নিয়ে মোট সংক্রমণ হলো 1,59,00,00
৬৯,০০০-এর বেশি মানুষ। আর মোট মৃত্যু ছাড়িয়েছে ৬,৪৩,০০০। এর মধ্যে যুক্তরাষ্ট্রে গেল ২৪ ঘন্টায় মারা গেছে ১,১২৯ জন। কোভিড-১৯-এর সংক্রমণ তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে একদিনে মারা গেছে ১,১৭৮ জন। আর তৃতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছে একদিনে ৪৮,৫০০-এর মতো মানুষ। আর নতুন করে ৭৬১ জনের মৃত্যুতে দেশটিতে মৃতের সংখ্যা ৩১,০০০ ছাড়ালো। এছাড়া নতুন করে সংক্রমণ বেড়েছে ইরান, ইরাক, স্পেন, ফ্রান্স, কলম্বিয়া, জাপান, থাইল্যান্ড সহ বেশ কয়েকটি দেশে। এদিকে চলতি বছর নয়, ২০২১-এ বিশ্বের সব দেশের কাছে করোনার ভ্যাকসিন পৌঁছে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। এদিকে আগামী ২৭ জুলাই দ্বিতীয় ধাপের হিউম্যান ট্রায়ালে যাচ্ছে রাশিয়া। ক্রমশ ভয়াবহ হচ্ছে দেশের বন্যা পরিস্থিতি। উজানের ঢল ও টানা বৃষ্টিতে প্রধান নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, তীব্র হচ্ছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট, যার ফলে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বন্যা কবলিত এলাকার লাখ লাখ মানুষ। অবশ্য ত্রাণ প্রতিমন্ত্রীর দাবি, বন্যায় সংকট নেই খাবারের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিদিনই অবস্থা খারাপের দিকে দেশের বন্যা পরিস্থিতির। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, সহায় সম্বলহীন দুর্গত এলাকার মানুষ। ফরিদপুরে 10 দিন ধরে বন্যার পানিতে অসহায় লক্ষাধিক মানুষ, যেখানকার 5 উপজেলার 1.5 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ঘরের মধ্যে পানি ঢুকছে 6-7 দিন ধরে, তারপরে ছোট ছোট বাচ্চা, গরু ছাগল। আমরা এই যে পানির ভিতরে থাকি আমাদের হাত পা ঘা হয়ে যেতেছে। মুন্সিগঞ্জে গত 24 ঘন্টায় বেড়েছে পদ্মা নদীর পানি, তলিয়ে গেছে নদী সংলগ্ন টঙ্গিবাড়ি, লোহজং ও শ্রীনগর উপজেলার 13 ইউনিয়নের অধিকাংশ এলাকা। পানিবন্দী শতাধিক গ্রামের প্রায় 70,000 মানুষ। পদ্মার পানি বাড়ায় ক্ষতিগ্রস্ত রাজবাড়ির 4 উপজেলা। নিচু এলাকার বসতঘর ও ফসলি জমি তলিয়ে গেছে পানিতে। শুরু হয়েছে তীব্র খাবার ও বিশুদ্ধ পানি সংকট। মানিকগঞ্জের 7 উপজেলার 6টি এখন বন্যা কবলিত। গত কয়েকদিনে পদ্মা, যমুনা সহ জেলার অভ্যন্তরীণ কালীগঙ্গা, ধলেশ্বরী ও ইছামতি নদীর পানি বেড়ে যাওয়ায় নতুন করে প্লাবিত শহরের বিভিন্ন এলাকা। সিরাজগঞ্জেও দীর্ঘস্থায়ী বন্যায় যমুনা পাড়ে তীব্র হচ্ছে ভাঙন। সদর উপজেলার 5 ঠাকুরী এলাকায় শতাধিক বসত ভিটা বিলীন নদীগর্ভে। আত্রাই নদীর পানি বাড়ায় নাটোরের সার্বিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে, যে কারণে তলিয়ে গেছে সিংড়া পৌরসভার নদী তীরবর্তী বেশ কিছু এলাকা। এদিকে কুড়িগ্রামে ধরলার প্রবল ভাঙনে বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম। সদর উপজেলার হলখানা ইউনিয়নের সারডোব গ্রামের বিকল্প বাঁধও ভেঙে গেছে। এর ফলে গত 1 সপ্তাহের ব্যবধানে 60টি পরিবার ভাঙনের শিকার হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি ও পাকা রাস্তাঘাট। আবাদ কৃষি সবগুলো শেষ, বিছন পাচ্ছি তাও শেষ। এলা কি করি খাবো? পানির মধ্যে মনে হয় যে কোথাও যাওয়ার উপায় নাই। চেয়ারম্যান মেম্বার কেউ কোনোদিন খোঁজ খবর নেয় নাই। এমন অবস্থায় প্রায় 40 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হলেও ত্রাণের সংকট নেই বলে দাবি করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এমন দাবি করেন। ত্রাণের কোথাও কোনো সংকট নাই। আমাদের কাছে যেমন পর্যাপ্ত মজুদ আছে, তেমনি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড লেভেলও পর্যাপ্ত মজুদ আছে। বন্যা কবলিত সকল জেলা প্রশাসনের সাথে ফোনে কথা বলে তারপরে আমরা এটা নিশ্চিত করেছি। দেশের 31 জেলায় বন্যা দুর্গতদের জন্য 3,36,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। প্লাবন রহমান, নিউজ 24। রোগী না থাকায় খালি পড়ে আছে রাজধানীর বিভিন্ন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডগুলো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গুর জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আর এই প্রকোপ যেন বাড়তে না পারে তা নিশ্চিতে দ্বিমাত্রিক পদ্ধতিতে অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 2019 সালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের চিত্র এটি। এই চিত্র ধারণ করা হয় সে বছরের জুলাই মাসে। এবছর জুলাই মাসে একই হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের চিত্রটা এমন। রোগী না থাকায় ফাঁকা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে সাধারণ ওয়ার্ডের রোগীদের। হাসপাতালের পরিচালক জানান, ডেঙ্গুর প্রকোপ বাড়লে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 18 সালে আমরা চিকুনগুনিয়া ছিল, কিন্তু গত বছর আমরা আবার চিকুনগুনিয়া দেখি নাই, তখন আমরা দেখেছি শুধু ডেঙ্গু, আবার চিকুনগুনিয়া ছিল না। এই বছর আবার যখন হলো কোভিড, তখন ডেঙ্গুর অস্তিত্ব অত্যন্ত কম। আমরা এপ্রিল মের দিকে আমরা সর্বমোট 15টার মতো 15-16টা রুগী আমরা পেয়েছিলাম। এই পর্যন্ত আর কোনো রুগী আমরা ডেঙ্গু রুগী পাইনি।
করোনার প্রাদুর্ভাবের এই সময় ডেঙ্গুর প্রকোপকে সীমিত করতে দ্বিমাত্রিক পদ্ধতি গ্রহণের পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সরকারি পর্যায় থেকে যে মশা মারার অভিযান, লার্ভিসাইড এবং অ্যাডাল্টিসাইড যে স্প্রে করা, সেটিকে জারি রাখতে হবে। অন্যদিকে ব্যক্তি পর্যায়ে বাড়িতে এবং সামাজিক যে জায়গা স্পেসগুলো, সেই জায়গায় মশার, বিশেষ করে এডিস মশার চারণ ক্ষেত্র ধ্বংসের কার্যক্রমটি জারি রাখতে হবে। ডেঙ্গু মোকাবেলায় সমন্বিত কার্যক্রমকে আরও গতিশীল করারও পরামর্শ বিশেষজ্ঞদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো একটি বিরতি। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। বিআরটিসিকে অনিয়মের ধারা থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সমস্যা শ্রমিক কর্মচারীতে নয়, ডিপো কেন্দ্রিক যে অনিয়ম তা শক্তভাবে নিয়ন্ত্রণ জরুরি। কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। শনিবার সকালে বিআরটিসির প্রধান কার্যালয়ে ঈদ সার্ভিস উপলক্ষে বিআরটিসির গৃহীত পদক্ষেপ ও নির্দেশনামূলক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি কথা বলেন। করোনার সংক্রমণ রোধ এবং চিকিৎসার সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে। দুর্যোগ ও সংকটের প্রতিটি বিষয় নিবিড়ভাবে মনিটর করছেন। আমি বারবার একটা কথা বলি, বিআরটিসিকে অনিয়মের ধারা থেকে বেরিয়ে আসতে হবে, দুর্নামের থেকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নেওয়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরীর নথিপত্র তলব করেছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। ধারণা করা হচ্ছে, রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয় বাতিল করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। রাশেদ চৌধুরীর আইনজীবী খবরটি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম পলিটিকো। বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরে পলাতক এই ফাঁসির আসামিকে ফিরিয়ে দেওয়ার জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিল। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সুলতানা রহমান। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর থেকেই খুনি রাশেদ চৌধুরী বরাবরই পুরস্কৃত হয়ে এসেছেন। বিভিন্ন দেশে তিনি বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। কিন্তু 1996 সালে শেখ হাসিনার সরকার প্রথম ক্ষমতায় আসার সময় রাশেদ চৌধুরী ছিলেন ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত। দায়িত্ব নেয়ার পরপরই শেখ হাসিনা সরকার তাকে অব্যাহতি দিয়ে দেশে তলব করলে রাশেদ চৌধুরী পালিয়ে আসেন আমেরিকাতে। সপরিবারে বসবাস শুরু করেন ক্যালিফোর্নিয়াতে। 96 সালেই তিনি আমেরিকায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। জাস্টিস ডিপার্টমেন্ট এবং হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের মধ্যে এ নিয়ে শুরু থেকেই ছিল মতভেদ। শেষমেশ আবেদনের 10 বছর পর 2006 সালে তার আবেদন মঞ্জুর হয়। এরও 14 বছর পর রাশেদ চৌধুরীর ওই রাজনৈতিক আবেদনের ফাইলটি নজিরবিহীনভাবে এখন তলব করছেন জাস্টিস ডিপার্টমেন্টের প্রধান অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং জাস্টিস ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। রাশেদ চৌধুরীর আইনজীবী মার্ক ভ্যান ডের হাউট তিনি আন্তর্জাতিক গণমাধ্যম পলিটিকোর কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সেই 1996 সাল থেকে আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় থেকেছে রাশেদ চৌধুরীকে ফিরিয়ে নিতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছে। দুটো ক্ষেত্রে আমরা মনে করি আমরা কিছুটা এগিয়েছি, রাশেদ চৌধুরী এবং নূর চৌধুরীর ক্ষেত্রে। এমনকি গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এ সংক্রান্ত একটি ফাইল তুলে দেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা প্রতিনিয়ত এই বিষয়টি নিয়ে আলাপ করছি এবং কোনো ডিসএগ্রিমেন্ট নেই। বঙ্গবন্ধু হত্যা মামলায় এরই মধ্যে 5 জনের ফাঁসির আদেশ কার্যকর হয়েছে। 6 জন এখনো পলাতক। এর মধ্যে রাশেদ চৌধুরী আমেরিকাতে এবং নূর চৌধুরী কানাডাতে অবস্থান করছেন। দুজনকেই ফিরিয়ে দেওয়ার জন্য দুই দেশের সঙ্গে আলাপ আলোচনা চলছে। আগামী 15 আগস্টের আগেই রাশেদ চৌধুরীকে আমেরিকা থেকে ফিরিয়ে নিতে চায় বাংলাদেশ সরকার। সুলতানা রহমান, নিউ ইয়র্ক। নওগাঁ 6 আত্রাই রানীনগরের সংসদ সদস্য মোহাম্মদ ইসরাফিল আলম গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তিনি শ্রম এবং কর্মসংস্থান এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার নির্বাচনী এলাকার নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা ফেসবুকে রোগ মুক্তি কামনা করেন।
টানা বর্ষণ আর উজানের ঢলে প্লাবিত ঢাকার নিম্নাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত ৬,০০০ পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। শনিবার এসব খাদ্যপণ্য প্রক্রিয়াজাত করার সময় একথা জানান বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন। বলেন, ঢাকা ও মানিকগঞ্জের জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব পণ্য বিতরণ করা হবে। প্রতিটি প্যাকেটে থাকছে ৫ কেজি চাল ও পরিমাণ মতো ডাল, আটা, তেল ও সেমাই। প্রথম দিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৭, ১৮ ও ৪৩ নম্বর ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এসব পণ্য তুলে দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া অবশিষ্ট পণ্য পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় বিতরণ করা হবে। বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান দেশের সকল দুর্যোগে মানুষের পাশে থাকেন। তারই ধারাবাহিকতায় এবারও বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন তিনি ও তার প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। ৬,০০০ মানুষকে সহযোগিতা করার জন্য আমরা ত্রাণ কার্যক্রম চালাচ্ছি বসুন্ধরা গ্রুপের তরফ থেকে। এই ত্রাণের ভিতরে আছে চাউল, ডাউল, তেল, আটা এবং সেমাই। এটি যেহেতু ঈদ সন্নিকটে, একে মাথায় রেখে দুস্থ মানুষের জন্য আমাদের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে এটি একটি উপহার বা সাহায্য। আলটিমেটলি যারা জনপ্রতিনিধি তাদের মাধ্যমে স্থানীয় যারা দুস্থ মানুষ তাদের একটা তালিকা প্রণয়ন করা হয়েছে, ওই তালিকা অনুযায়ী তাদেরকে একটা বুঝে দেওয়া হবে। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। হিউস্টনে চীনা কনসুলেট বন্ধ করার ঘোষণা যুক্তরাষ্ট্র ও চীন সম্পর্কের জন্য অন্তর্ঘাত হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা কনসুলের। তবে তিনি দাবি করেন, মার্কিন এই সিদ্ধান্ত বদলানোর চেষ্টা করবে চীন এবং টেক্সাসে তাদের কার্যক্রম বন্ধ করবে না। অন্যদিকে সিঙ্গাপুরের এক নাগরিক যুক্তরাষ্ট্রে চীনের হয়ে গুপ্তচর বৃত্তির কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি। বিস্তারিত নাহিদ জিহানের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য বিরোধের সঙ্গে এবার নতুন করে যুক্ত হয়েছে কূটনৈতিক দ্বন্দ্ব। দুই দেশই নানা অভিযোগে পাল্টাপাল্টি দূতাবাস বন্ধের নির্দেশ দিয়েছে। টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চীনা কনসুলেট বন্ধের নির্দেশ দুই দেশের সম্পর্কের জন্য অন্তর্ঘাত হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন চীনা কনসাল কাই ওয়েই। শুক্রবার এক খোলা চিঠিতে হিউস্টনের চীনা কনসাল জানান, চীনা সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ রাজ্যগুলির মধ্যে বিনিময় স্থগিত করা হবে না। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অনুযায়ী ৭২ ঘণ্টা পেরিয়ে যাবার পর শুক্রবার মার্কিন ফেডারেল এজেন্ট ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কনসুলেটে প্রবেশ করে। যুক্তরাষ্ট্রের ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে সুরক্ষিত রাখার স্বার্থে এবং বাণিজ্য, করোনা মহামারী, উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন, হংকংয়ের বিতর্কিত নতুন নিরাপত্তা আইন সহ বেশ কটি ইস্যুকে সামনে রেখে চীনা কনসুলেট বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের জবাবে চীনের চংডু শহরের মার্কিন দূতাবাস বন্ধের নির্দেশ দেয় চীনা প্রশাসন। শুক্রবার এই নির্দেশ আসার পর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও দূতাবাসের সামনে জড়ো হয় কমিউনিজম বিরোধী বহু মানুষ। অন্যদিকে সিঙ্গাপুরের এক নাগরিক যুক্তরাষ্ট্রে চীনের হয়ে গুপ্তচর বৃত্তির কথা স্বীকার করেছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, জুন ওয়েই ইও ওরফে ডিকসন ইও নামের ওই ব্যক্তি মার্কিন রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানকে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহের কাজে লাগিয়েছেন। ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই স্বীকারোক্তির কথা প্রকাশ পেল। নাহিদ সিহান, নিউজ 24। এবারে পশুর হাট নিয়ে আমাদের বিশেষ আয়োজন। জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন কমপ্লিট ফ্যামিলি প্রোটেকশন। বিশাল বড় আকারের গরু, ৩ লাখ টাকা দামের ছাগল, অস্ট্রেলিয়ান ভেড়া কিংবা দুবাই থেকে আনা দুম্বা, সব মিলিয়ে জমজমাট বিক্রি শুরু হয়েছে রাজধানীর ঢাকার আশপাশের খামারগুলোতে। করোনা ভাইরাসের কারণে ভিড় এড়াতে এসব খাবারের উপরই ভরসা করছেন উচ্চবিত্তরা। তবে এরপরও করোনার বছরের শেষ পর্যন্ত এসব পশু বিক্রি হবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। সুলতান আহমেদের রিপোর্ট।
রাজধানীর রাস্তায় অন্য সব গাড়ির ভিড়েও দৃষ্টি আকর্ষণ করে পাজেরো গাড়ি। ঠিক তেমনি মোহাম্মদপুর বেড়িভাদ এলাকার এই খামারেও সবার নজর কেড়েছে এই গরুটি। নামও দেওয়া হয়েছে পাজেরো। দেশাল জাতের গরু এত বড় হতে পারে তা নিজে না দেখলে হয়তো বিশ্বাস হবে না। ওজন দেওয়ার পর দেখা গেল প্রায় 1200 কেজি বা 30 মণ। দামও হাঁকা হচ্ছে 22 লাখ টাকা। আর এই পর্যন্ত কেউ 17 লাখ, কেউ 16 লাখ এ পর্যন্ত দাম উঠছে। এত বড় গরু আমি দেখিনি এত দিনে, এত বছরে। খামারগুলোতে এমন বড় আকৃতির গরুর যেন কমতি নেই। অনেকেই অগ্রিম কিনে রাখলেও নিয়ে যাবেন ঈদের ঠিক আগ মুহূর্তে। কুরবানি হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য, তো দেখানোর জন্য না, তো আমরা একটু সৌন্দর্য দেখে আর কি, যাতে কিনে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, এই যে সুস্থ সবল কিনা, এই জন্য আর কি। দাম একটু বেশি চাচ্ছে, পরবর্তীতে দেখা যাবে গরুর কি অবস্থা। গরু না আসলে তো গরুর দাম বেশিই থাকবে। গরুর বাইরে যারা অন্য পশু কোরবানি দিতে চান তাদের জন্য রয়েছে নানা চমক। খামারগুলোতে মিলছে 2 থেকে 3 লাখ টাকা দামের ব্রিটল জাতের ছাগল। এগুলো আছে 120 থেকে 30 কেজির মতো, আর এগুলো আছে আপনার 110 কেজির মতো, 100 কেজির মতো, 110 কেজির মতো। এগুলা আনা হয়েছে আমাদের পাকিস্তান থেকে। পাশাপাশি রয়েছে দুবাই থেকে আনা দুম্বা, যেগুলো বিক্রি হচ্ছে একটু চড়া দামে। এছাড়া অস্ট্রেলিয়ান এসব ভেড়া দেখতে যতটা সুন্দর তার চেয়ে ঢের বেশি এগুলোর দাম। আমাদের কাছে আছে অস্ট্রেলিয়ান ডরপার, এগুলা আমরা 2 লক্ষ টাকা করে পার পিসের দাম চাচ্ছি। আমাদের কাছে আছে কুয়েতের দুম্বা, আমরা দাম চাচ্ছি 3 লাখ টাকা। আমাদের কাছে গুজরাট থেকে আসা দুম্বা আছে। এসব খামারে মিলছে বড় আকারের মহিষও। তবে এবছর করোনার কারণে বিক্রি নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে সব খামারিরাই। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পরে আবার স্বাগত, আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। খেলার খবর। করোনার মাঝেও নিজেকে ঝালিয়ে নিচ্ছেন মেহেদী মিরাজ। খুলনা স্টেডিয়ামে জিম ও রানিং সেশনের মধ্য দিয়ে নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন এই টাইগার অলরাউন্ডার। আশা করছেন দ্রুতই মাঠে ফিরবে বাংলার ক্রিকেট। কাজ করছি কারণ লাস্ট 3 মাসের মতন ঘরেই বসেছিলাম, কোনো কিছু করতে পারিনি। এখন একটা খুব ভালো অপরচুনিটি হয়েছে, এর জন্য চেষ্টা করছি নিজের যতটুকু সম্ভব ফিটনেসটা ধরে রাখার জন্য। রানিং, জিম যতটুকু সম্ভব মাঠ ইউজ করার জন্য ততটুকুই করছি। আর আশা করি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ক্রিকেটে ফিরবো এবং সামনে আশা করি খুব তাড়াতাড়ি খেলাধুলা শুরু হয়ে যাবে। শেষ করব সংকটকালে টিকে থাকার উদ্যোগের খবর দিয়ে। করোনাকালে জীবন বাঁচানোর তাগিদে কর্মহীন মানুষ নানা উদ্যোগ নিয়েছে। যে কোনো কাজের মর্যাদাও বেড়েছে এই মহামারীর সময়। সংগঠন টিকিয়ে রেখে সহকর্মীদের জীবিকার ব্যবস্থা করতে নাট্য সংগঠন প্রাঙ্গণেমোর চালু করেছে প্রাঙ্গণেমোর থিয়েটার ভ্যান। সুকন্যা আমির জানাচ্ছেন বিস্তারিত। শ্রমের সততায় সৃজনে বাঁচি, এই স্লোগানে নাট্য সংগঠন প্রাঙ্গণেমোর চালু করেছে প্রাঙ্গণেমোর থিয়েটার ভ্যান। সংকটকালীন এই উদ্যোগটিতে কাজ করছেন দলটির নাট্যকর্মীরা। প্রথম ক্রেতা হিসেবে এই ভ্যানের উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। মোহরা কক্ষ থেকে শুরু করে প্রপস, সেট সহ সবকিছুর সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে ওঠে একজন নাট্যকর্মীর। করোনাকালে অনেকেই হয়েছেন কর্মহীন, ফলে প্রতি মাসে মোহরা কক্ষের ভাড়া মেটাতে হিমশিম খাচ্ছেন দলটির সদস্যরা। এ অবস্থায় প্রাঙ্গণেমোর কার্যালয় ধরে রাখতে এবং সহকর্মীদের অর্থ সংকট মেটাতে চালু করা হয়েছে প্রাঙ্গণেমোর থিয়েটার ভ্যান, এমনটাই জানান দলটির পরিচালক নুনা আফরোজ। সবজি বিক্রি কেন, এটি খুব একটি সহজ কাজ, ইনভেস্ট কম লাগে, এটি নিত্য প্রয়োজনীয় জিনিস, প্রতিদিন মানুষ এটি কিনবেই, তাই এই কাজটি করা। আর শিল্পকলা একাডেমির সামনে সবজির ভ্যান নিয়ে দাঁড়ানো, এটি আমাদের একটি প্রতীকী প্রতিবাদ। কারণ আমাদের গভর্নমেন্ট আমাদের জন্য তেমন কিছু ভাবেননি, শুধু একবার লক্ষ লক্ষ সংস্কৃত জনদের মধ্যে 5,000 জনকে 5,000 টাকা করে সহায়তা করেছেন, তারপরে তারা কেমন আছেন সে ভাবনাটি ভাবেননি। এদিকে দেশের সবকিছু চালু হয়েছে, কেবল বন্ধ রাখা হয়েছে মঞ্চ নাটকের প্রদর্শনী। নাট্যকর্মীদের বাঁচিয়ে রাখতে প্রদর্শনীর বিভিন্ন স্থান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রাঙ্গণেমোরের দলপ্রধান অনন্ত হীরা। আজকে হাট, বাজার, মার্কেট থেকে শুরু করে সরকারি বেসরকারি দপ্তর সমস্ত কিছু খুলে গেছে। দেশে গরুর হাট হচ্ছে, সবই চলছে।
এখন একজন থিয়েটারের মানুষের অগ্রাধিকার তো থিয়েটার। আমি মনে করি যে এখন আমাদের নাটকের হলগুলো খুলে দেওয়া উচিত। ঘরে বসে দলের কাজ শিরোনামেও চলছে দলটির সাংগঠনিক কার্যক্রম, এমনটাই জানান নাট্যকর্মী নুনা আফরোজ ও অনন্ত হীরা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।